আমরা দেখেছি বারবার কেন্দ্রের বরাদ্দ বন্ধের অভিযোগ নিয়ে সরব হয়েছেন শাসক শিবির। এবার ফের একবার কেন্দ্রের বরাদ্দ বন্ধের অভিযোগ। এই বরাদ্দ বন্ধের অভিযোগ নিয়ে এবার চিঠি, কেন্দ্রকে চিঠি দিল নবান্ন। অর্থাৎ কেন্দ্রের বরাদ্দ বন্ধের টাকার দাবিতে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে একবার জানার চেষ্টা করবো। সোমরাজ, ফের একবার চিঠি দেওয়া হলো টাকার দাবিতে, কেন্দ্রকে চিঠি দিল নবান্ন। সেক্ষেত্রে এবার কোন কোন খাতে টাকার দাবিতে এই চিঠি? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মূলত রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প, আর সেই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তেমনটাই অভিযোগ রাজ্যের। মূলত এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের আওতায় বিভিন্ন স্কুলের পরিকাঠামো নির্মাণ থেকে শুরু করে স্কুল বিল্ডিং তৈরি, এই প্রকল্পগুলি পড়ে। এই বিষয়তেই মূলত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের জন্য এই প্রকল্পে এখনো পর্যন্ত অনুমোদন দেয়নি রাজ্যকে টাকা দেওয়ার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। শুধু তাই নয়, গত জানুয়ারি মাস থেকে প্রায় 2000 কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য এই প্রকল্পে। এবং গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পিএমসি প্রকল্পে চুক্তিবদ্ধ না হলে রাজ্যকে টাকা দেওয়া হবে না। আর যেখানেই প্রশ্ন তুলেছে রাজ্য সরকার, রাজ্যের তরফে পাল্টা চিঠি দেওয়া হয়েছে যে এই চুক্তি অসাংবিধানিক এবং কেন চলতি অর্থবর্ষের জন্য কেন্দ্র টাকা দিল না তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলেই সূত্র মারফত খবর। এবং নবান্নের তরফে চিঠিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে। বঙ্গে বিজেপির কেন্দ্রীয় দল, তাদের সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, তাদের কথা শোনেননি বিজেপির কেন্দ্রীয় নেতারা চলে যেতেই দক্ষিণ 24 পরগনার আমতলায় বিজেপির অফিসের বাইরে তুমুল বিক্ষোভ। দেখুন। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আসতেই হবে। আপনি 2 মিনিটের জন্য আসুন। ডায়মন্ড হারবার লোকসভা আসনের বিষ্ণুপুর। অভিযোগ, লোকসভা ভোটের পর এখানে বিজেপি কর্মীদের কেউ আক্রান্ত, কেউ ঘর ছাড়া। সেই সব কর্মীদের কথা শুনতে মঙ্গলবার বিষ্ণুপুরের আমতলায় যায় বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় দল। ছিলেন অগ্নিমিত্রা পলও। কিন্তু অভিযোগ, বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের কথা শোনাই হয়নি। রাস্তায় দাঁড়িয়ে হাত দেখিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়ি থামানোর চেষ্টা করেন অনেকে, কিন্তু বেরিয়ে যায় একের পর এক গাড়ি। অভিজিৎ সর্দার কি কেন্দ্র নেতৃত্বের মগজধলাই করলেন, প্রার্থীর বাড়ির সামনে দিয়ে গেল। আমরা 80 থেকে 90 জন এখানে আক্রান্ত ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে। তো অগ্নিমিত্রাদিকে আমি ধিক্কার জানাই, একজন মহিলা হয়ে উনি যে আমাদের দুঃখটা বুঝলো না। অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম। সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। কোন নেতার গাড়ি দাঁড়ায়নি, থামে শুধু বিজেপির কেন্দ্রীয় দলের অন্যতম সদস্য বিপ্লব দেবের গাড়ি। তবে তিনি গাড়ি থেকে নামেননি, গাড়ির দরজা একটু ফাঁক করে খানিকক্ষণ কথা বলেন। সেই সময়ই ডায়মন্ড হারবারের বিজেপির সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি কর্মীদেরই একাংশ। আমার নাম অনিমা মান্না, আমাকে মিসইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। আপনাকে আসতেই হবে স্যার, কোনো মতে গাড়ি ছাড়া যাবে না। আমতলায় বিজেপি অফিসে যায় কেন্দ্রীয় দল। অভিযোগ, এখানে যারা আক্রান্ত তাদের ঢুকতেই দেওয়া হয়নি। কয়েকজনকে আক্রান্ত সাজিয়ে কেন্দ্রীয় দলের সামনে নিয়ে যাওয়া হয়। এ নিয়েও উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় দল বেরিয়ে যেতেই শুরু হয় বিক্ষোভ। বিজেপির পার্টি অফিসে তালাও লাগিয়ে দেন বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা। পরে এই তালা ভাঙা হয়। কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আজকে যারা অরিজিনাল ভিকটিম তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না। বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা
মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া। কথা বললেন না, নামলেন না, গাড়ি থেকে চলে গেলেন। বিক্ষোভ হয়েছে, ঘর ছাড়াদের কথা শুনতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের মারধর করেছে ওখানে। শুনেছি আমি, যারা আমাকে বলেছে আমি শুনেছি, তো সব জায়গায় তো শোনা সম্ভব নয়, শুনেছি। সন্ত্রাস হয়েছে সর্বস্তরে, তো সেখানে সব জায়গায় তো প্রতিনিধি দলের পক্ষে যাওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে অন্য জায়গার মানুষের মনে হতেই পারে আমার জায়গায় কেন এলো না, এটাকে বিক্ষোভ বলা যায় না। এটা নিজের দলের লোকেরাই তারাই বলেছেন যে কারা এটা বানালো, কেন আমাদের কাছে এলেন না, আমাদের ওখানে আরো ভয়াবহ হয়েছে, এটা হতেই পারে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। অর্থাৎ প্রকৃত আক্রান্তদের প্রবেশই করতে দেওয়া হয়নি, উপরন্তু আক্রান্তদের সাজানো হয়েছে, তাই নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের ঘটনায় কড়া বিজেপি। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে শো কজ করা হয়েছে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। আমরা দেখেছি গতকাল দফায় দফায় বিক্ষোভ হয় বিজেপির অফিসে, অভিজিৎ দাসকে শো কজ করা হয়েছে। মূলত অভিজিৎ দাসকে ঘিরে কোন কোন অভিযোগ সামনে উঠে আসছে? দেখো, রাজ্য বিজেপির তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং অভিজিৎ দাসের বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল পার্টি অফিসে আসার পর তালা মারা এবং এই ঘটনায় উস্কানির অভিযোগে অভিজিৎ দাসের বিরুদ্ধে রয়েছে এবং এই অভিযোগেই অভিজিৎ দাস অরবে ববি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং অভিজিৎ দাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি জানান যে এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত তার কাছে এই ঘটনার কোন রকম অফিসিয়ালি কোনো ডকুমেন্ট তার কাছে গিয়ে পৌঁছায়নি, শোকজ লেটার তিনি এখনো পাননি, পেলে তার জবাব দেবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তার অসুস্থতার জন্য তিনি ডাক্তারখানায় গিয়েছিলেন। অর্থাৎ রাজ্য বিজেপির তরফ থেকে তাকে যদি শোকজ লেটার পাঠানো হয়, তিনি জবাবে তার যে শারীরিক কন্ডিশন সেটাকে তুলে ধরবেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই, এক কার্যত তিনি স্পষ্ট করেছেন। তার কোনো যোগ নেই তিনি স্পষ্ট করেছেন। সুকান্ত মজুমদার তিনি বলছেন ডেকোরাম মানেননি, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে। শুনুন। হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হচ্ছে। গতকাল দিল্লি বিজেপির টিম ও আমতলায় অশান্তি নিয়ে অভিজিৎ দাস তিনি কি জানিয়েছিলেন শুনবো একবার। তো আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে। আমাদের সমস্যা তো আমাদেরই মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি। এজেন্সির ভরসায় আর রাজনীতি নয়, এবার আত্মনির্ভর হতে হবে। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবির পর দলের নেতাকর্মীদের এই বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ভোটের আগে বারবার বঙ্গে কেন্দ্রীয় এজেন্সি, কখনো ইডি কখনো সিবিআই, বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতাদের। একে অস্ত্র করতে চেয়েছে বিজেপি, কিন্তু ভোটের ফলে দেখা গেল এবার বাংলায় বিজেপির ভরাডুবি। হারের ময়না তদন্ত করতে সোমবার বৈঠকে বসেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপির সল্ট লেকের অফিসের বৈঠকে উঠে এসেছে নানা তথ্য। বঙ্গ বিজেপির অনেক নেতাই এখন মনে করছেন এজেন্সি নির্ভর রাজনীতি বিজেপির বুমেরাং হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও একই সুর। বৈঠকে তাঁর বার্তা, ইডি সিবিআই এর ভরসায় রাজনীতি করলে চলবে না, নিজেদের আত্মনির্ভর হতে হবে, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে, তবেই তৃণমূলের মোকাবিলা করা যাবে। রেজাল্ট কাটাছেঁড়া করে বঙ্গ বিজেপি মনে করছে নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব হারের পিছনে অন্যতম কারণ। রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক এবং ব্লক থেকে বুথ, সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। অনেক জায়গায় বিজেপি প্রার্থীদের সঙ্গেও নেতাদের সমন্বয় ছিল না। অনেক নেতা আবার মনে করছেন বাংলায় ভরাডুবির অন্যতম কারণ নড়বড়ে সংগঠন। দুর্বল সংগঠনের জেরে অনেক জায়গায় ভোটারদের কাছে পৌঁছতেই পারেনি বিজেপি। সংগঠন মজবুত করতে বারবার বুথ স্তরে সংগঠন চাঙ্গা করার পক্ষে সওয়াল করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজ্য নেতৃত্বকে বুথ স্তরের সংগঠন মজবুত করার নির্দেশও দেওয়া হয়। 21 বিধানসভা ভোটে ভরাডুবির পর একাধিকবার বুথ সশক্তিকরণ অভিযান করে বিজেপি। তারপরেও এবার অনেক বুথে কমিটি তৈরি করতে পারেনি বিজেপির বঙ্গ ব্রিগেড। 21 স্বপ্নভঙ্গ, 24 প্রত্যাশার থেকে অনেক দূরে। এবার সামনে 26, তার আগে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে চাইছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই সুকান্ত মজুমদারের ভোকাল টনিক। তার বার্তা, মন খারাপ করার কিছু নেই, 90টি বিধানসভায় বিজেপি এগিয়ে। এর থেকে স্পষ্ট অনেকেরই বিজেপির প্রতি আস্থা রয়েছে। এটা মাথায় রাখবেন, 146টি বিধানসভাতে আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। অতএব এই 146টি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল। অতএব আমরা খুব বেশি দূরে নেই। আর 5%, 6% ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। সব মিলিয়ে আগামী দিনে ক্ষমতার স্বাদ পেতে গেলে সংগঠনকে মজবুত করতেই হবে। সেজন্য প্রয়োজন আত্মনির্ভরতা। এমনটাই বিজেপির পর্যালোচনা বৈঠকে নেতৃত্ব কড়া মনোভাব দেখিয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। ক্যামেরা অরবিন্দের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে ফের বিজেপির অনন্ত অস্বস্তি। মঙ্গলবার রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? অনন্তকে অবস্থান স্পষ্ট করার পরামর্শ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অনন্ত মহারাজ বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ। মঙ্গলবার কোচবিহারে তার বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন। এ নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা। অনেকেরই প্রশ্ন, এটা কি নতুন কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? কারোর সঙ্গে যোগাযোগ করিনি, ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। না, রাজনীতি কোনো আলোচনা নেই। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করব, কি করে বাধা দেবো? 21 বিধানসভা ভোটের আগে অনন্ত মহারাজের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। এরপর বছর ঘুরতে না ঘুরতেই বেসুরো হন অনন্ত। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, কেন করে না ওইটা তো আমি জানি না। এদিন মমতার সঙ্গে বৈঠকের পর ফের সুর চড়ান অনন্ত মহারাজ। এবার তার নিশানায় কোচবিহারের বিজেপি নেতৃত্ব। আমি বিজেপি সংসদ হয়েছে, আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটাই দেখায় নাই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। দু রকমের অবস্থান থাকলে মুশকিল। উনি বিজেপির না সেটা আগে ঠিক করে বলতে বলুন, আমার মনে হয় সেটা দরকার। আজকে আমি পার্টির যে দায়িত্বে আছি, আগামীকাল সেই দায়িত্বে থাকবো না, আমাকেও সব জায়গায় ডাকা হবে না। অমিত শাহজির কাছে তো আমি নিয়ে গেছিলাম তাকে। সুকান্ত বাবুকে দেখলে মনে হচ্ছে দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনি এইসব বিষয়গুলো দেখতে থাকুন, অনেক কিছু দেখা এখনো বাকি রয়েছে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ রাজবংশীদের অন্যতম প্রধান মুখ। আর উত্তরবঙ্গের 5 লোকসভা কেন্দ্রে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। কোচবিহারে রাজবংশী ভোট 62%, জলপাইগুড়িতে 50%, আলিপুরদুয়ারে 38%, রায়গঞ্জে 52%, বালুরঘাটে 48%। 2016 বিধানসভা ভোটে এই রাজবংশী ভোটের সিংহভাগ যায় তৃণমূলে। তারপর 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভা ভোটে রাজবংশীদের অনেকেরই সমর্থন পায় বিজেপি। এবার 24-এর লোকসভা ভোটের আগে সেই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ হয়ে যান বেসুরো। তার নিজের কেন্দ্র কোচবিহারে জিতেছে তৃণমূল, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। সামনে এবার 26-এর বিধানসভা ভোট। তার আগে অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী, যা বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। এদিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যান অনন্ত মহারাজের বাড়ি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে রাস্তার দুপাশে হাজির ছিল নারায়ণী সেনা। নিউজ 18 বাংলা।